যখনই আন্তর্জাতিক বাণিজ্যের কথা ওঠে আমাদের সবার চোখে নিশ্চয়ই বিশাল বিশাল কন্টেইনার জাহাজের ছবি ভেসে ওঠে তাই না? কিন্তু কখনো কি ভেবে দেখেছি এই যে লক্ষ লক্ষ টন পণ্য সমুদ্র পাড়ি দিচ্ছে এর পেছনের আইনি ব্যবস্থাটা ঠিক কি? আজকে আমরা ঠিক সেই অদৃশ্য চুক্তিটা নিয়েই কথা বলবো, যা গোটা বিশ্বের বাণিজ্যকে সচল রেখেছে। একটু ভেবে দেখুন, এটা কিন্তু একটা বিশাল সংখ্যা। সারা বিশ্বের প্রায় ৯০% বাণিজ্যই হয় সমুদ্রপথে। তার মানে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করা প্রায় সব জিনিসই কোনো না কোনো সময়ে জাহাজে চড়েছে। এই একটা তথ্যই কিন্তু বলে দেয় যে সামুদ্রিক বাণিজ্য আমাদের জন্য কতটা জরুরি। কিন্তু এত বড় একটা কর্মযজ্ঞে ভুল তো হতেই পারে, তাই না? ধরুন মাঝ সমুদ্রে কোনো দুর্ঘটনা ঘটল বা কোনো পণ্য হারিয়ে গেল কিংবা নষ্ট হয়ে গেল, তখন কি হবে? এর দায়টা কে নেবে? এই প্রশ্নটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একেবারে কেন্দ্রে। চলুন তাহলে এবার মূল বিষয়ে ঢোকা যাক। এই পুরো ব্যবস্থার পেছনে যে চুক্তিটা কাজ করে তাকে বলা হয় কন্ট্রাক্ট অফ অ্যাপ্রাইটমেন্ট বা সংক্ষেপে সিওএ। যদি একদম সহজ করে বলি, এটা হলো অনেকটা সমুদ্রের বুকে জাহাজ ভাড়া নেয়ার একটা চুক্তি। তাহলে এই কন্ট্রাক্ট অফ অ্যাফ্রেটমেন্ট জিনিসটা আসলে কি? এটা হলো একটা আইনি চুক্তি। এখানে একজন জাহাজের মালিক, যাকে আমরা বলছি শিপ ওনার, তিনি একটা নির্দিষ্ট ভাড়ার বিনিময়ে নির্দিষ্ট পরিমাণ পণ্য একটা নির্দিষ্ট সময়ের জন্য পরিবহন করতে রাজি হন। আর যিনি এই পণ্য পরিবহনের জন্য জাহাজ ভাড়া করছেন তাকে বলা হয় চার্টারার। ব্যাপারটাকে আরও সহজভাবে ভাবা যেতে পারে। মনে করুন আপনি একটা বিশাল কার্গো জাহাজের কিছুটা জায়গা বা হয়তো পুরো জাহাজটাই ভাড়া করছেন আপনার পণ্য এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়ার জন্য। এই যে ভাড়ার ব্যাপারটা, এটাই হলো কন্ট্রাক্ট অফ অ্যাফ্রেটমেন্ট। তো এই যে জাহাজ ভাড়া নেওয়ার চুক্তি, এখানে প্রধানত দুটো পক্ষ থাকে। একজন হলেন জাহাজের মালিক বা শিপ ওনার, আর অন্যজন হলেন ভাড়াটিয়া বা চার্টারার। চলুন এবার দেখে নেওয়া যাক কার কি ভূমিকা আর দায়িত্ব। দেখুন, শিপ ওনারকে আমরা তুলনা করতে পারি একজন বাড়িওয়ালার সাথে। তার মূল দায়িত্ব হল জাহাজটাকে সমুদ্রযাত্রার জন্য একদম ফিটফাট রাখা, মানে পুরোপুরি তৈরি আর নিরাপদ রাখা। জাহাজের ক্যাপ্টেন, নাবিক, এদের সবকিছুর ব্যবস্থাপনার দায়িত্বও তার। আর পণ্য যাতে নিরাপদে জাহাজে তোলা হয় সেটাও তাকেই দেখতে হয়। অন্যদিকে চার্টারার হলেন অনেকটা ভাড়াটিয়ার মতো। তার কাজ হল ঠিকঠাক মতো ভাড়া আর মাল পরিবহনের খরচ মিটিয়ে দেওয়া, কোন রুটে জাহাজ যাবে সে নির্দেশনা দেওয়া এবং পণ্য জাহাজে তোলা থেকে শুরু করে নামানো পর্যন্ত সেটার দায়িত্ব নেওয়া। তবে হ্যাঁ, সব অ্যাফ্রেটমেন্ট চুক্তি কিন্তু একই রকম হয় না। এর মূলত দুটো প্রধান ধরন আছে, আর এই কাগজপত্রের মাধ্যমে পুরো ব্যাপারটা অফিসিয়াল হয়। চলুন দেখি এগুলো কিভাবে কাজ করে। এখানে দেখুন, দুটো মূল দলিলের মধ্যে পার্থক্যটা খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। একটা হলো বেল অফ লেডিং। এটাকে ভাবতে পারেন একটা নির্দিষ্ট পণ্যের জন্য পাওয়া রসিদের মতো। ধরুন আপনি একটা বাক্সের জন্য টিকিট কেটেছেন, এটা হস্তান্তর করা যায় আর এটা পণ্যের মালিকানার একটা প্রমাণ হিসেবেও কাজ করে। আর অন্যটা হলো চার্টার পার্টি। এটা হলো পুরো জাহাজ বা তার একটা বড় অংশ ভাড়া নেওয়ার চুক্তি, অনেকটা যেন একটা আস্ত ট্রাক ভাড়া করার মতো। এটা কিন্তু হস্তান্তরযোগ্য নয়, আর এটা মালিকানার কোনো দলিলও না। এই যে চার্টার পার্টি মানে জাহাজ ভাড়া নেওয়ার চুক্তি, এটারও আবার কয়েকটা ধরন আছে। যেমন ধরুন ভয়েজ চার্টার, এটা হলো শুধু একটা নির্দিষ্ট যাত্রার জন্য জাহাজ ভাড়া করা। এরপর আছে টাইম চার্টার, যেখানে একটা নির্দিষ্ট সময়ের জন্য জাহাজ ভাড়া নেওয়া হয়, ধরুন ৬ মাসের জন্য। আরেকটা বেশ মজার জিনিস হলো বেয়ার বোট চার্টার। এখানে শুধু খালি জাহাজটাই ভাড়া দেওয়া হয়, কোনো ক্যাপ্টেন বা নাবিক ছাড়া। যে ভাড়া নেয় সে তার নিজের লোক দিয়ে জাহাজ চালায়। আর সবশেষে আছে লাম্প সাম চার্টার, যেখানে একটা নির্দিষ্ট পণ্য পরিবহনের জন্য এককালীন একটা ভাড়া ঠিক করা হয়। তো সবকিছু তো বেশ সোজা সাপটা মনে হচ্ছে, তাই না? কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পরিস্থিতি বেশ জটিল হয়ে যায়, বিশেষ করে যখন বিপজ্জনক কোনো পণ্য পরিবহনের কথা আসে। আর তখনই এই চুক্তিগুলোর আসল পরীক্ষা শুরু হয়। হেগ ভিসবি রুলসে একটা খুব পরিষ্কার নিয়ম আছে। নিয়মটা হলো, যিনি পণ্য পাঠাচ্ছেন বা শিপার, তিনি জাহাজ মালিকের অনুমতি ছাড়া কোনো বিপজ্জনক পণ্য জাহাজে তুলতে পারবেন না। জাহাজের নিরাপত্তার জন্য এটা খুবই জরুরি একটা নিয়ম। কিন্তু প্যাচটা লাগে অন্য জায়গায়। কি হবে যদি চার্টারার, মানে যিনি জাহাজে জায়গা ভাড়া নিয়েছেন, তিনি নিজে ওই বিপজ্জনক পণ্যের আসল প্রেরক বা শিপার না হন? তখন দায়টা কার উপর পড়বে?
শিপরের উপর নাকি চার্টারের উপর? এই জটিল পরিস্থিতিতে চার্টারারকে দায়ী করার বিরুদ্ধে বেশ কয়েকটা জোরালো যুক্তি আছে। যেমন, চার্টারার তো এখানে শুধু একজন মধ্যস্থতাকারী, পণ্যের ভেতরে ঠিক কি আছে সেটা হয়তো তিনি জানেনই না। আবার জাহাজে তোলার আগে পণ্যটা পরীক্ষা করার সুযোগও হয়তো তার ছিল না। আইন অনুযায়ী বিপজ্জনক পণ্য না পাঠানোর যে কঠোর দায়িত্ব, সেটা সাধারণত শিপারের উপরেই থাকে। আর ইংরেজি আইনেও এমন কোনো রায় নেই যা স্পষ্টভাবে বলে যে সব চার্টারারকেই এই দায়িত্ব নিতে হবে। এই ধরনের জটিলতার কারণে কিন্তু সমুদ্র পরিবহনের নিয়মকানুনগুলো সময়ের সাথে সাথে বদলাচ্ছে। আধুনিক বিশ্ব বাণিজ্যের সাথে তাল মেলানোর জন্য সবাই এখন একটা সহজ, সরল এবং আধুনিক আইনি কাঠামোর সন্ধান করছে। সামুদ্রিক আইনের এই বিবর্তনটা একবার দেখুন। ১৯২৪ সালে ছিল হেগ রুলস, যা ছিল মূলত জাহাজ মালিকদের পক্ষে। এরপর কন্টেনারের যুগ আসায় ১৯৬৮ সালে এলো হেগ ভিসপি রুলস। ১৯৭৮ সালের হ্যামবার্গ রুলস ছিল পণ্য প্রেরকদের জন্য কিছুটা সুবিধাজনক। আর সবশেষ ২০০৮ সালে প্রস্তাব করা হয় রটারড্যাম রুলস, যার লক্ষ্য হল একদম দোরগোড়া থেকে দোরগোড়া পর্যন্ত পণ্য পরিবহনের জন্য একটা আধুনিক এবং সমন্বিত নিয়ম তৈরি করা। তো এই রটারড্যাম রুলসের মূল উদ্দেশ্যটা কি? উদ্দেশ্যটা হল বিভিন্ন দেশের ভিন্ন ভিন্ন আইনি ব্যবস্থাকে একটা ছাতার নিচে নিয়ে আসা। এতে আন্তর্জাতিক বাণিজ্যের অনিশ্চয়তা কমবে আর পুরো প্রক্রিয়াটা অনেক সহজ হয়ে যাবে। কিন্তু এখানে একটা বড় চ্যালেঞ্জ আছে। সারা বিশ্বের জন্য একটাই নিয়ম তৈরি করা মোটেও সহজ কাজ নয়। ২০১৮ সালের শেষ দিকের তথ্য অনুযায়ী মাত্র ৪টি দেশ এই রটারড্যাম রুলস অনুমোদন করেছিল। অথচ আইনটা কার্যকর করতে হলে কমপক্ষে ২০টি দেশের অনুমোদন দরকার। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা এটাই থেকে যায়, বিশ্বব্যাপী শিপিং কি কোনোদিন একটা একক আইনি মান খুঁজে পাবে, নাকি এটা আইনি জটিলতার এক বিশাল সমুদ্র হয়েই থেকে যাবে? ভবিষ্যতের বিশ্ব বাণিজ্য কিন্তু অনেকটাই এই প্রশ্নের উত্তরের উপর নির্ভর করছে।